হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী। তোমাদের পরীক্ষার আগে আগে রিভিশন করার জন্য আমরা নিয়ে এসেছি ওয়ান শর্ট ক্লাস। চলো শুরু করি। আজকের পড়ানোর বিষয় এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 1। দেখো, এই চ্যাপ্টারটিতে জ্ঞানমূলক এবং এমসিকিউয়ের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ। তোমাদের বইয়ে মৌলিক রাশি এবং তার মৌলিক রাশির নাম দেওয়া আছে, মৌলিক রাশির একক দেওয়া আছে। প্রথমে মৌলিক রাশির নাম এবং একক এগুলো সুন্দর করে পড়ে রাখবা। বিশেষ করে ক্যান্ডেলা এবং মোল, এরকম যেগুলো আনকমন বা যেগুলো কম পরিচিত সেগুলো পড়ে রাখবা। বলতে পারে ক্যান্ডেলা কোন রাশির একক, মোল কোন রাশির একক, এগুলো পড়ে রেখো। এরপরে লব্ধ রাশি এবং মৌলিক রাশি, মৌলিক রাশি কোনগুলো, লব্ধ রাশি কোনগুলো, এই সম্পর্কীয় যেই ধরো একটা রাশি দিয়ে বল বা ক্ষমতা, এখানে তো দেওয়া নেই, হ্যাঁ, বল বা ক্ষমতা বা কাজ, এই রাশিগুলো দিয়ে বলতে পারে যে কাজ লব্ধ রাশি, প্রমাণ করো বা দেখাও যে কাজ একটি লব্ধ রাশি। তো এইগুলো কেমনে সলভ করবো চলো দেখি। লব্ধ রাশি বলতে কি বোঝায় আর মৌলিক রাশি বলতে কি বোঝায়? মৌলিক রাশি বলতে বোঝায় যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, যেমন ভর, দৈর্ঘ্য, সময়, এগুলোকে যখন আমরা প্রকাশ করি তখন এদেরকে অন্য রাশির মাধ্যমে প্রকাশ করা লাগে না, এরা স্বতন্ত্রভাবে নিজেরাই নিজেদের প্রকাশ করতে পারে। এগুলোকে বলবো আমরা মৌলিক রাশি। এবং এই মৌলিক রাশিগুলো ব্যবহার করে আমরা যে সকল রাশিকে প্রকাশ করব সে সকল রাশিগুলোকে বলবো লব্ধ রাশি। এবং আমাদের ভৌত জগতে মৌলিক রাশি রয়েছে 7টি। তাহলে আমাদের যে 7টি মৌলিক রাশি আছে সেই মৌলিক রাশিগুলো পড়ে নিবা। এখন আমরা দেখি লব্ধ রাশি কেমনে প্রমাণ করব। কাজ বলতেই পারে কাজ একটি লব্ধ রাশি, প্রমাণ করো। তাহলে কাজ মানে কি? কাজ মানে বল গণিত সরণ। সরণ মানে দৈর্ঘ্য বা সরণ নিজেই একটি মৌলিক রাশি। দেখো, অলরেডি কাজ সরণের সাথে সম্পর্কিত বা সরণের উপর নির্ভরশীল। এরপরে বল সমান লেখা যায় ভর গণিত ত্বরণ, আর এখানে সরণ আগেই আছে। এরপরে আমরা ত্বরণকে লিখতে পারি বেগ বাই সময়, আর সরণ থেকে যাবে। সরণ এবং ভর এরা মৌলিক রাশি, এজন্য এরা অপরিবর্তনীয় থাকবে। বেগ সমান লিখতে পারি সরণ বাই সময়, আর নিচের সময় ইতিমধ্যেই আছে, তাহলে কি হবে সময় স্কয়ার গণিত সরণ। তাহলে আমরা কি করব, আমরা আলটিমেটলি পাবো কি, ভর এটি একটি মৌলিক রাশি গণিত সরণ স্কয়ার এটি একটি মৌলিক রাশি, নিচে থাকবে সময় এটি একটি মৌলিক রাশি। তাহলে দেখো, কাজ এই রাশিটি ভর, সরণ এবং সময় এই 3টি মৌলিক রাশির উপর নির্ভরশীল, এই জন্য আমরা বলতে পারি কাজ একটি লব্ধ রাশি। এরকম তোমাদের দিতে পারে ক্ষমতা, দিতে পারে বেগ, যেমন এখানে বেগ দেখলাম সরণ বাই সময়। এরকমভাবে তোমাদের দিবে। তোমরা প্রত্যেকটা অধ্যায় যেই অধ্যায়ে যে সকল বিষয়ের আলোচনা করা হয় সেগুলো শিখে রাখবা। যেমন বেগ এবং ত্বরণ এগুলো কোথায় শিখবা, এগুলো দ্বিতীয় অধ্যায়ে শিখবা। তো এভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায়ে যে রাশিগুলো নিয়ে কাজ হবে আমরা সেই রাশিগুলো শিখে রাখবো, এবং সেই রাশিগুলো কোন কোন মৌলিক রাশি দিয়ে গঠিত সেই মৌলিক রাশিগুলোর মাধ্যমে প্রকাশ করে দেখাতে পারলেই শিক্ষক বুঝে যাবে যে এটা একটি লব্ধ রাশি। এতটুকু দেখাতে পারলে 2 এ 2। তাহলে আমাদের
মৌলিক রাশিগুলোর একক নাম শিখে রাখা লাগবে মাস্ট। লব্ধ রাশিকে কেমনে দেখাতে হয় সেটাও শিখে রাখতে হবে। রাশির মাত্রা নির্ণয় এটাও শিখে রাখতে হবে। মাত্রা কেমনে বের করতে হয় দেখো, এই যে এখানে আমরা কাজকে প্রকাশ করলাম ভর, সরণ এবং সময়ের মাধ্যমে। এদের যে মাত্রা, এই মাত্রাগুলোকে আমরা গুণ আকারে লিখে দিলেই আমরা এই কাজের মাত্রা পেয়ে যাব। প্রত্যেকটা রাশির একটা মাত্রা থাকবে তার নামের বড় হাতের অক্ষর দিয়ে, যেমন ভর ম্যাস এম, সরণ এস, এবং এটার মাত্রা কি লেন্থ, ডিসপ্লেসমেন্ট এটা আসলে দৈর্ঘ্যতে আমরা পরিমাপ করি, তাই না? তাই দৈর্ঘ্য মৌলিক রাশি, এই দৈর্ঘ্যের মৌলিক রাশিকে ইংরেজিতে বলা হয় লেন্থ। আর লেন্থের ক্ষেত্রে যে এল, সেই এল হবে সরণের মাত্রা। টাইম, সময় মানে টাইমের টি। তাহলে এই ক্ষেত্রে আমরা চাইলে দেখাতে পারি কাজ, এটাকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা। যখন আমরা মাত্রা লিখবো, মাত্রার সমীকরণ লিখবো, তখন এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাবো। এই যে থার্ড ব্র্যাকেট ডব্লিউ, এটা দ্বারা কি বোঝাবে? কাজের মাত্রার সমীকরণ সমান ভরের মাত্রা কত ভাইয়া? এম ফর ম্যাস, এরপরে এল স্কোয়ার, এরপরে নিচে থাকবে কি টাইম স্কোয়ার। আমরা এই যে ভাগ আকারে লিখছি, এইটাকে আসলে কেমন জানি লাগে, নিচে ভাগ আকারে লিখতে কেমন জানি দেখাই, এটাকে আমরা উপরে লিখব। আর একটা রাশি যদি নিচে থাকে, সেটাকে যখন আমরা উপরে লিখব, তখন সেটাকে তার যে পাওয়ার থাকবে, সে পাওয়ারকে আমরা নেগেটিভ করে দেব, ঋণাত্মক করে দেব। তাহলে কিভাবে লিখবো আমরা এটাকে? এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটাই আমাদের কাজের যেই মাত্রা, সেই মাত্রা। এবং মাত্রার সমীকরণ কেমন হবে? মাত্রার সমীকরণ হবে ডব্লিউ থার্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এতটুকু দেখাতে পারলে এখানেও 2 মার্কের প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো। এখন যদি মাত্রা চাই, তাহলে আগে এতটুকু দেখানো লাগবে, দেখিয়ে তারপরে এখানে আসা লাগবে। এরপরে মৌলিক রাশি সম্পর্কিত জ্ঞান নেওয়া লাগবে, লব্ধ রাশি শিখতে হবে, মাত্রা বের করা লাগবে, এটাও শিখতে হবে। এখন আমি বল কি, কাজ কি, ক্ষমতা কি, চাপ কি, এইগুলো তোমাদের এখন শেখাবো না, কারণ এগুলো যেই চ্যাপ্টার, যেই অধ্যায়ের ভিতরে থাকবে, সেই অধ্যায়ের ভিতরে গিয়ে আলোচনা করা হবে। বৈজ্ঞানিক সংকেত, এটা নিয়ে একটু কথা বলা লাগবে। বৈজ্ঞানিক সংকেত দেখো, বৈজ্ঞানিক সংকেত আমরা এইভাবে লিখতে পারি, a ইন্টু 10⁻n, এইভাবে প্রকাশ করব আমরা একটা সংখ্যাকে। যে কোনো স্বাভাবিক ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে যে কোনো সংখ্যাকেই, বাস্তব সংখ্যাকে আমরা যদি এইভাবে প্রকাশ করি, কিভাবে প্রকাশ করব? উপরে প্রথমে একটা সংখ্যা দেব a, তারপরে 10 এবং 10-এর একটা পাওয়ার দেব। এভাবে প্রকাশ করতে পারলেই আমরা সেটাকে বলবো কি বৈজ্ঞানিক রূপ। এখন এটা কেমনে, মানে এখানে এর শর্ত কি বা এন এর শর্ত কি, যেমন তেমন ভাবে লিখে দিলে কি বৈজ্ঞানিক সংকেত লেখা হয়ে যাবে? না, এটা সব সময় 1-এর সমান হবে বা 1 থেকে বড় হবে, এবং এর মান 10-এর থেকে ছোট হবে। কি বললাম? এর মান 1-এর সমান বা 1 থেকে বড় হবে এবং 10-এর ছোট হবে। দশমিক হতে পারে, সমস্যা নেই। আর এন এর মান কি হবে? এন এর মান হবে সকল বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যা।
বাস্তব সংখ্যা। সাধারণভাবে তোমাদের এখানে মূলদ সংখ্যা ব্যবহার করা যায়, মানে পূর্ণ সংখ্যা। ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাই সাধারণত ব্যবহার করা হয়। এখন একটা উদাহরণ দেন ভালোভাবে, তাহলে দেখো উদাহরণ দেখো 52680 এই সংখ্যাটিকে আমরা যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে কেমনে প্রকাশ করব? আমরা দেখো এই পুরো সংখ্যাটিকে আমরা টার্গেট করব 1 থেকে 10-এর ভিতরে কোন সংখ্যা আছে সেটাকে আমরা টার্গেট করব। দেখো প্রথম থেকে চিন্তা করো, আমরা যদি এই সংখ্যাটা চিন্তা করি কত আছে, এখানে আছে 5,26,802। আমরা কি 5 লক্ষ নিতে পারবো? নিতে পারবো না। আবার আমরা কি ছোট করে দেখো 52 নিতে পারো? 52 না, আমরা নিব কত? আমরা নিব 5, কারণ 5 এটা 1 এবং 10-এর ভিতরে, তাহলে টার্গেট থাকবে কত? 5.26802। দেখো দশমিক সাধারণত লাস্টে থাকে এরকম, 100 ইজ ইকুয়াল 100.00, তাই না? তাহলে এই দশমিকটা আমি কত ঘর বামে আনছি? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে আমরা 10-এর পাওয়ার 5 দেব এবং ধনাত্মক পাওয়ার দেব। ঠিক আছে? যদি আমরা দশমিকওয়ালা সংখ্যা নিই, এই ক্ষেত্রেও দেখো 0.020067, এটা অনেক ছোট একটা মান, 1 থেকে অনেক ছোট। আমাদের টার্গেট থাকবে কি 1 থেকে 10-এর ভিতরে সংখ্যা আনা। তাহলে 1 থেকে 10-এর ভিতরে আনতে হলে আমাদের 2কে টার্গেট করতে পারি আমরা। তাহলে 2 পয়েন্ট, এরপরে দশমিকটা এখানে ছিল, এইখানে নিয়ে দিলাম। দশমিক ছিল কোথায়? এইখানে। কোথায় দিচ্ছি? এইখানে। তাহলে এরপরে কি আছে? 0067 ইন্টু 10। এখন দশমিকটা ডান দিকে আগিয়েছি, ডান দিকে আগানোর কত ঘর আগিয়েছি? 2 ঘর আগিয়েছি, বা 2টা অঙ্ক আগিয়েছি। তাহলে এটা হবে 10-এর পাওয়ার -2। এবং যখন আমরা বাম দিকে আগাচ্ছিলাম তখন ছিল কি? প্লাস। এবং যখন আমরা ডান দিকে আগাচ্ছি তখন আমরা পাওয়ার দেব কি? মাইনাস। এতটুকুই বৈজ্ঞানিক রূপ, এতটুকুই খেয়াল রাখবা। দশমিকের সংখ্যা বা সম্মিলিতভাবে চিন্তা করো, 2 পয়েন্ট সামথিং, এটা কি 1 এবং 10-এর ভিতরে না? এবং -2 এটা কি একটা স্বাভাবিক সংখ্যা না? মানে ঋণাত্মক সংখ্যা তো, পূর্ণ সংখ্যা তো। তাহলে কি এই যে একটা আকার বা এই যে একটা রূপ, স্ট্রাকচার, এটাকে বলতে পারি আমরা বৈজ্ঞানিক রূপ। এরপরে আমরা দেখব, হ্যাঁ লেখা আছে এখানে, এই যে এরপর আমরা দেখব কি যন্ত্রের ব্যবহার। এখন এই যে উপসর্গ আছে, দেখো ফেমটো, পিকো, ন্যানো, মাইক্রো, এগুলো তোমাদের বই লেখা আছে। তোমাদের বই থেকে প্রথম অধ্যায়ে 2টা জিনিসই পড়া লাগে, একটা মৌলিক রাশিগুলোর মান, মৌলিক রাশিগুলোর নাম, একক এবং মাত্রা, এগুলো পড়বা। 7টা দেওয়া আছে। আর এই মাত্রাগুলো দেওয়া আছে, মাত্রা না, উপসর্গ দেওয়া আছে। কি দেওয়া আছে উপসর্গ? যে ফেমটো, পিকো, ন্যানো, মাইক্রো, গিগা, এগুলো দেওয়া আছে। এগুলো একটু পড়ে নিও। কেমনে পড়বা? লেখা আছে 10⁻⁻6, লেখা আছে কি ন্যানো, এভাবে পড়বা। 10⁻⁻6 মানে ন্যানো। পরীক্ষা কেমনে আসবে? 1 ন্যানোমিটার দিয়ে দেবে। 1 ন্যানোমিটার মানে কি? 10⁻6 মিটার। কনসেপ্ট ক্লিয়ার? এরপরে আমরা দেখব যন্ত্রের ব্যবহার। স্লাইড ক্যালিপার্স দিয়ে কি মাপা যায়? স্লাইড ক্যালিপার্স দিয়ে কি মাপা যায় বলো তো? স্লাইড ক্যালিপার্স দিয়ে দৈর্ঘ্য মাপা যায় খুবই সূক্ষ্মভাবে। যেমন দৈর্ঘ্য বলতে আমরা কি মাপি? গভীরতা মাপি, তাই না? ব্যাস, এরপর দৈর্ঘ্য, ব্যাস। যদি আমরা ব্যাস না, আসলে এখানে ব্যাস না, জাস্ট গভীরতা এবং দৈর্ঘ্য। স্ক্রু গজ দিয়ে কি মাপি? তারের ব্যাস মাপি
এবং পাতের পুরুত্ব মাপি। দেখো এখানে ব্যাস কেমনে কোন অর্থে ব্যবহার করছে, যদি অনেক পুরো কোনো কিছু হয় এবং সেটা যদি আমরা প্রস্থ মাপতে পারি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি স্লাইড ক্যালিপার্স ব্যবহার করব। এখন দেখো তাহলে এক্ষেত্রে মৌলিক রাশি, লব্ধ রাশি, রাশির মাত্রা, বৈজ্ঞানিক সংকেত, এককের উপসর্গ, যন্ত্রের ব্যবহার, এই সম্পর্কিত বেসিক আইডিয়া রাখা লাগবে। এখান থেকে মাস্ট প্রশ্ন পাবা। এরপরে অনুধাবন প্রশ্ন, যেটা খর জন্য গুরুত্বপূর্ণ। দেখো ভাইনিয়ার দ্রবক কি? ভাইনিয়ার দ্রবক বলতে কি বোঝায়? এটা এই চ্যাপ্টারের বলতে পারো হট টপিক। ভাইনিয়ার দ্রবক বলতে কি বোঝায়? ভাইনিয়ার দ্রবক কাকে বলে? ভাইনিয়ার দ্রবকের সংজ্ঞা লেখো। এরপর পরিমাপে যান্ত্রিক ত্রুটি কেন হয়, এগুলোর উত্তর লেখা আছে, লাস্টের দিকে পাবা। পিচ বলতে কি বোঝায়, এটার উত্তর লাস্টে পাবা। স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের মধ্যে কোনটি বেশি সূক্ষ্ম কেন, এটার উত্তর লেখা আছে, স্লাইডে পাবা। একই রাশি পরিমাপে বিভিন্ন যন্ত্রের পার্ট বিভিন্ন হয় কেন বা ভিন্ন হয় কেন, এটাও তোমরা স্লাইডে পাবা, টেনশন করার কোনো কারণ নেই। এখন এই ভাইনিয়ার দ্রবক এটাও পাবা, কিন্তু এটা একটু বুঝিয়ে দিই। ভাইনিয়ার দ্রবক 0.01 সেন্টিমিটার বলতে কি বোঝায়? দেখো আমরা কিন্তু সিকিউ এ ঢুকে পড়ছি, এগুলো কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন। এখন এটা বোঝার জন্য আমাদের সিকিউ এর কনসেপ্টটাও লাগবে। দেখো ভাইনিয়ার স্কেল কি? এটা সাধারণ স্কেল, 0, 1, 2 এবং সেন্টিমিটারের দাগ কাটা আছে। এখন এখান থেকে এতটুকু, এটা কতটুকু? 1 সেন্টিমিটার। বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ, 1 সেন্টিমিটার। এবং এই 1 সেন্টিমিটারকে আবার 10টা ভাগ করা থাকে, তাই না? স্কেলের ভিতরে স্কেল খুলে দেখতে পারো তোমরা, ক্লাস পজ করে স্কেলটা একটু বের করে দেখো। তাহলে এইরকম এখানে কতটি দাগ কাটা থাকে? 9টা, এবং এই দাগটা দিয়ে মোট 10টি ঘর থাকে। আমাকে বলো এই 1 সেন্টিমিটারকে আমরা 10টি ঘরে ভাগ করছি, মানে 10 ভাগ করছি, তাহলে প্রত্যেকটা ঘরের মান কত হবে? প্রত্যেক ভাগের মান কত? প্রত্যেক ভাগের মান 1/10 সেন্টিমিটার। এটার অ্যান্সার 0.1 সেন্টিমিটার। এটাকে আমরা একটু স্টাইল করে 1 মিলিমিটার বলি। এটাকে আমরা কি বলি? 1 মিলিমিটার। তাহলে এটা আমাদের সাধারণ স্কেল। এই সাধারণ স্কেলটিতে 1 সেন্টিমিটারকে আমরা 10টি ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগকে বলছে 1 মিলিমিটার। তাহলে একটা সাধারণ স্কেল দিয়ে আমি সর্বনিম্ন 1 মিলিমিটার পর্যন্তই পরিমাপ করতে পারবো। একটা বস্তুর দৈর্ঘ্য সর্বনিম্ন 0.1 সেন্টিমিটার হতে পারে, মানে 0.1 সেন্টিমিটার হলে আমরা এই সাধারণ স্কেল দিয়ে সেটাকে সূক্ষ্মভাবে মাপতে পারবো, কোনো ভুল হবে না। এখন যদি এর থেকেও ক্ষুদ্র হয়, দৈর্ঘ্য যদি এর থেকেও ছোট হয়, ধরো 0.5 মিলিমিটার, হতে পারে না ভাইয়া? হতে পারে। সর্বোচ্চ পাঠ কত? 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার, মানে সর্বনিম্ন পাঠ 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। এখন কোনো যন্ত্র যদি কোনো বস্তুর দৈর্ঘ্য যদি 0.5 মিলিমিটার হয়, তাহলে এই সাধারণ স্কেল দিয়ে এটা মাপতে পারবো না। একটা প্রশ্ন সমাধান হয়েই গেল যে ভার্নিয়ার স্কেল কেন আমরা ব্যবহার করব, বা প্রধান স্কেল থাকতে ভার্নিয়ার স্কেল কেন নিয়ে আসবো। সেটার উত্তর কি? যে প্রধান স্কেল দিয়ে আমি সর্বনিম্ন 0.1 সেন্টিমিটার অথবা 1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো। ভাইয়া ভুল করা যাবে না কো, তোমরা 0.1 মিলিমিটার বলিও না বা এটা মনে করিও না।
আমরা এটা মাপতে পারবো না, আমরা সর্বোচ্চ মাপতে পারবো 0.1 সেন্টিমিটার পর্যন্ত অথবা 1 মিলিমিটার পর্যন্ত। তাহলে এর থেকে ছোট বা মিলিমিটারের ভগ্নাংশ মাপার জন্য কোনটি প্রয়োজন? ভার্নিয়ার স্কেল প্রয়োজন। ভার্নিয়ার স্কেলের মেকানিজমটা কি? ভার্নিয়ার স্কেলের মেকানিজমটা বুঝতে হলে দেখো পরের দিকে খেয়াল করো। তাহলে এটা 0 থেকে ধরো এতটুকু 1 সেন্টিমিটার স্কেল, তাহলে এতটুকু কত, এতটুকু কি 1 সেন্টিমিটার। এখানে আমরা এইরকম 10টি দাগ আছে। আমরা কি করলাম, এমন একটা স্কেল নিয়ে আসলাম যে স্কেলটা এইরকম, এবং এই স্কেলটা স্লাইড করতে পারবে, এইদিকেও যেতে পারবে এদিকেও আসতে পারবে, স্লাইড করতে পারবে। এবং এই স্কেলটা স্লাইড করলে এখানকার একটা রৈখিক স্কেল থাকবে, সেই রৈখিক স্কেলটা সামনে আগাতে পারবে, পিছনেও পিছিয়ে আসতে পারবে। ঠিক আছে, এইরকম আসলে সাধারণত মেকানিজমটা এরকম। এখন তুমি প্রথমত এই প্রধান স্কেল দিয়ে 1 মিলিমিটার পর্যন্ত মেপে নিবা অথবা 0.1 সেন্টিমিটার পর্যন্ত মেপে নিবা। আর বাকি অংশ মাপার জন্য আমরা এই স্লাইড ক্যালিপার্স ব্যবহার করব। এবং স্লাইড ক্যালিপার্সে ধরো এখানে এরকম ধরো এখানে 9টা ঘর, হ্যাঁ এখানে কয়টা ঘর ভাইয়া? 9টা ঘর। এই 9টা ঘর সমান এখানে আমরা 10টি ঘর টেনে দেবো। কয়টি ঘর টেনে দেবো? 10টি ঘর। এখন একটা প্রশ্ন, যে এটা ভার্নিয়ার স্কেল, এটা কি ভার্নিয়ার স্কেল, বলো তো ভার্নিয়ার স্কেলে যে আমরা এক ঘর করছি, এক ভাগ করে করে 10টা ভাগ করলাম, এবং প্রধান স্কেলের যে 10টা ভাগ আছে, এই প্রধান স্কেলের যে ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম এক ঘর তুলনা করলে কোনটি বড় হবে? উত্তর, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর বড় হবে এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ছোট হবে। প্রশ্ন করতে পারে কেন? ভাইয়া দেখো, আমরা এই প্রধান স্কেলের 10 ঘরকে আমরা 10 মিলিমিটার বলতে পারি, তাহলে এক ঘরের মান কত? 1 মিলিমিটার। এখান থেকে আমরা 9 ঘর নিয়েছি, 9 ঘর মানে উপরে নিয়েছি আমরা কত? 9 মিলিমিটার। উপরে নিয়েছি কত? 9 মিলিমিটার। সম্পূর্ণ ছিল 10 মিলিমিটার, আমরা সম্পূর্ণ নিইনি, আমরা নিয়েছি কতটুকু? 9 মিলিমিটার নিয়েছি। এই 9 মিলিমিটারকে আমরা কত ভাগ করছি? আমরা 10 ভাগ করছি। 10 ভাগ, এখানে 10টা ভাগ আছে, এখানেও 10টা ভাগ আছে। তাহলে এই যে আমরা 10টা ভাগ করলাম, তাহলে এক ভাগের মান কত হবে? 0.9 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান 0.9 মিলিমিটার। এক বড় নাকি 0.9 বড়? অবশ্যই এক বড়। তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর বা এক ভাগ লেস দেন প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। কনসেপ্ট ক্লিয়ার? এখান থেকে আমরা ভার্নিয়ার দ্রবক বা ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে পারবো। দেখো, ভার্নিয়ার দ্রবক বা ভিসি বলতে আমরা কি বোঝাবো? ভার্নিয়ার দ্রবক বা ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান কি হবে? এই যে পার্থক্য,
বা এটাই বলতে পারো, কারণ বড় ছোট এটা পরীক্ষা হলে গুলিয়ে ফেলো তোমরা, ছোটকে বড় বা বড়কে ছোট বললে পুরো মার্কে কাটা যাবে। এজন্য সহজ কথাই বলবা কি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ও ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ও ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের যে পার্থক্য, এই পার্থক্যকে আমরা বলবো কি, ভার্নিয়ার ধ্রুবক। এবং তোমরা যারা খুব বেসিক সহকারে শিখছো তোমরা তো জানো যে পার্থক্য বলতে আমি কি বোঝাচ্ছি। পার্থক্য বলতে আমি বোঝাচ্ছি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে কতটুকু বৃহত্তর বা কতটুকু বড়। অন্যদিকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে কতটুকু ক্ষুদ্রতর বা কতটুকু ছোট, এই মানটিকেই আমরা বলবো ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। এখন তোমরা এই প্রশ্নটি অ্যান্সার করতে পারবা না ভাইয়া যে ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার বলতে কি বোঝায়। এটার অ্যান্সার করা আছে, এটার অ্যান্সার করা আছে দেখে নিও। এবং তোমরা সবাই জানো, শিখলে একটু আগে, যে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.01 সেন্টিমিটার বলতে বোঝায় ভার্নিয়ার স্কেলের এক ভাগ এবং প্রধান স্কেলের এক ভাগের পার্থক্য 0.1 সেন্টিমিটার। এটা সেফ জোন। আরেকটু সুন্দর করে লিখতে চাইলে বলবা যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে 0.01 সেন্টিমিটার বৃহত্তর। অনুধাবনমূলক প্রশ্নের সবগুলোর অ্যান্সার মোটামুটি সমাধান করা শেষ। এবং এখান থেকে আমরা সূত্র দাঁড় করাতে পারি, S/n ইন্টু ডেল পি। ধরো এতক্ষণ কিছু বোঝোনি, শুধু এখন গ নম্বর সমাধান করবা, এই জন্য আমার এই ভিডিওটা দেখছো, এতটুকু দেখলে এনাফ। তাহলে আমরা সূত্র মুখস্থ করবো, ভার্নিয়ার ধ্রুবক VC সমান S/n ইন্টু ডেল পি। পরিচয়গুলো লিখে নাও। পরিচয় কি? পরিচয় এস বলতে বোঝাবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, আর এন বলতে বোঝাবে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। এটা কেমনি আসে এই সূত্রটা, এটা ক্লাস 9-এর ক্লাসে দেখাবো, তোমাদের ওয়ান শট ক্লাসে দেখাবো না। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, এটাকে প্রকাশ করব এস দ্বারা, যেটার মান সাধারণত ধরা হয় 1 মিলিমিটার। এবং ডেল পি দ্বারা কি বোঝায়? ডেল পি দ্বারা বোঝায় প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যার পার্থক্য, মোট ভাগ সংখ্যার পার্থক্য। একটা প্রশ্ন লিখে নাও,
বললাম মূল স্কেলের 18 ভাগ সমান ভার্নিয়ার স্কেলের 20 ভাগ। এটা ঘরও বলতে পারে যে মূল স্কেলের 18 ঘরের মান ভার্নিয়ার স্কেলের 20 ঘরের মানের সমান। ভার্নিয়ার দ্রবক বের করো, ভার্নিয়ার দ্রবক বের করো। অ্যান্সার কি হবে? জাস্ট সূত্র প্রয়োগ করবে ভাই। এক্ষেত্রে তুমি এখানে কি মূল স্কেল সম্পর্কে কিছু বলা আছে? কিছু বলা নেই। ধরে নিবা এস এর মান 1 মিলিমিটার, জাস্ট 1 মিলিমিটার। এস এর মান কত? 1 মিলিমিটার। এন এর মান কত? এন এর মান বলতে কি বোঝাচ্ছে দেখো তো, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় যে এন এর মান ভাই মূল স্কেলের ভাগ সংখ্যা বসাবো নাকি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বসাবো। ভাই সবসময় মনে রাখবা এন বলতে বোঝায় ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। এন বলতে বোঝায় ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। এস বলতে বোঝায় প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান। এটার অ্যান্সার কত? 20। এই 20 ভাগ এর কোনো একক নেই, 1 মিলিমিটার, এটার একক মিলিমিটার। তাহলে এটার অ্যান্সার আলটিমেটলি যাই আসুক না কেন একক হবে মিলিমিটার। অ্যান্সার আসবে 0.05 মিলিমিটার। এখন আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারবো ভার্নিয়ার দ্রবক দিয়ে। ভার্নিয়ার দ্রবকের কনসেপ্ট ক্লিয়ার। মূল স্কেলের 18 ভাগ সমান, দেখো তো এটা হয়েছে, শেষ হয়েছে? শেষ হয় নাই, এই ভুলটা করা যাবে না। গণিত ডেল পি, ডেল পির মান কত? এই যে প্রধান স্কেলের ভাগ সংখ্যা 20 আর মূল স্কেলের ভাগ সংখ্যা 18, পার্থক্য কত? পার্থক্য 2। এখানে 2 দিয়ে অবশ্যই গুণ করা লাগবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 0.1 মিলিমিটার। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। ভার্নিয়ার দ্রবক নিয়ে কথা বলা শেষ। ভার্নিয়ার দ্রবক নিয়ে কথা বলা শেষ। স্ক্রু গজ নিয়ে কথা বলি এখন একটু। আচ্ছা, ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার দ্রবক বুঝি, ক্ষুদ্রতম এক ঘরের মান বুঝি, মোট ভাগ সংখ্যা বুঝি, কেন আমরা ভার্নিয়ার স্কেলই ব্যবহার করব এটাও বুঝি। এখন দেখো স্ক্রু গজ এবং একক নির্ণয়টা আমরা দেখলাম। একক নির্ণয় দেখলাম না? একক নির্ণয় দেখলাম 18 ভাগ সমান 20 ভাগ। তাহলে ভার্নিয়ার দ্রবক বের করো। অনেক সময় দিয়ে দেয় ভাই, ভার্নিয়ার দ্রবকের মান দিয়ে দেয় 0.05 সেন্টিমিটার মিলিমিটার বা 0.1 মিলিমিটার এরকম দিয়ে দেবে, তো তখন তো আরও সহজ হয়ে যাবে। (0.05 মিলিমিটার, 0.1 মিলিমিটার। আচ্ছা দেখো স্ক্রু গজ, দেখো স্ক্রু গজ একই রকম। এটা বোর্ডে আঁকানো কঠিন, তোমরা একটু গুগল করে দেখতে পারো স্ক্রু গজ দেখতে কেমন, তোমাদের বইয়েও ছবি আছে। সেই ক্ষেত্রে কয়েকটা কন্ডিশন শেখা লাগে। সেটা হচ্ছে স্ক্রু গজের পিস, তারপরে ন্যূনাঙ্ক লিস্ট কাউন্ট, এই যে এখানে আছে স্ক্রু গজের পিস। এটা কিন্তু স্ক্রু গজে পড়বা তোমরা। পিস, পিস কাকে বলে? এরপরে এখান থেকে প্রশ্ন করতে পারে লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক। ন্যূনাঙ্ক কি বা কাকে বলে, এরকম এতটুকুই। এখন দেখো এটা আসলে কি বোঝায়, দেখো পিস বলতে কি বোঝায়, ন্যূনাঙ্ক বলতে কি বোঝায়। দেখো দেখো আমরা ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা n সমান পড়লাম 20 এইরকম, তাই না? এবং এখানে আমরা দেখলাম এক ঘরের মান কত? 1 মিলিমিটার। এখান থেকে আমরা ভিসি পেলাম কত? 1/20 × 2, ওইটা চিন্তা করো আগেরটাই। তাহলে কত হয়? 0.1 মিলিমিটার। এটার একটা সিগনিফিক্যান্ট আছে, এটার একটা তাৎপর্য আছে
ভার্নিয়ার ধ্রুবকটা সাধারণত পার্থক্য বোঝায়, এটা আমরা জানি, উই নো। আর একটা তাৎপর্য আছে কি, এই যে 0.1 মিলিমিটার পেলাম না, এটা বোঝাচ্ছে ওই ভার্নিয়ার স্কেলটি দ্বারা আমরা সর্বনিম্ন 0.1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো। এর সে ক্ষুদ্রতর দৈর্ঘ্য হলে মাপতে পারবো না। যদি 0.01 মিলিমিটার হয় সেটা আমরা মাপতে পারবো না। আমরা শুধুমাত্র 0.1 পর্যন্ত মাপতে পারবো এবং এতে বড় মাপতে পারবো, কিন্তু এর থেকে ছোট দৈর্ঘ্য মাপতে পারবো না। এই জন্য আমরা আবিষ্কার করলাম কি, নিয়ে আসলাম স্লাইড ক্যালিপার্সের পরিবর্তে স্ক্রু গজ। স্ক্রু গজ আরেকটু ক্ষুদ্রতর দৈর্ঘ্য মাপতে পারে, কারণ স্ক্রু গজের ভাগ সংখ্যা থাকে কি, স্ক্রু গজটা একটু দেখিও, গুগল থেকে দেখে নিও। এর ভাগ সংখ্যা সাধারণত থাকে 50/100, 50 বা 100 এইরকম থাকে, যে থাকতে পারে 75-25 থাকতে পারে, সাধারণত 50/100 থাকে। এটা ভাগ সংখ্যা। ধরো এইরকম একটা বৃত্তাকার একটা স্কেল, এখানে 50টা এরকম ভাবে দাগ কাটা আছে, এবং এই বৃত্তের স্কেলটি ঘোরালে ধরো ভিতর দিকে এইভাবে একটা স্কেল বেরিয়ে আসবে বা ভিতরে প্রবেশ করবে। তুমি এক ভাগ ঘোরাবা, এই রৈখিক স্কেলটা সামনে আগাবে বা পিছনে আগাবে। তাহলে এটা তুমি এই যে এক ঘর দেখতে পাচ্ছ, এটা এক ঘর তুমি আগাবা, এক ঘর মানে তুমি একটা ঘর ঘোরাবা, একটা প্যাচ ঘোরাবা, একটা ভাগ ঘোরাবা, ক্ষুদ্রতম এক ভাগ ঘোরাবা, তুমি ক্ষুদ্রতম এক ভাগ তুমি ঘোরাবা। রৈখিক স্কেল বৃত্তাকার স্কেল থেকে তুমি ক্ষুদ্রতম এক ভাগ ঘোরাবো। কাকে ঘোরাবো? এই যে বৃত্তাকার স্কেলটিকে, আমরা বৃত্তাকার স্কেল দিয়ে ক্ষুদ্রতম এক ভাগ ঘোরাবো, এবং এর ফলে যে রৈখিক সরণ হবে, রৈখিক সরণ, ওই রৈখিক সরণটিকে আমরা বলবো কি বলবো? ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক। ঠিক আছে, লিস্ট কাউন্ট বোঝা গিয়েছে? লিস্ট কাউন্ট বলতে বোঝায় এই বৃত্তাকার স্কেলটির ভাগ সংখ্যার এক ভাগকে, ক্ষুদ্রতম এক ভাগকে আমি একটা প্যাচ মারবো, একটা আবর্তন করবো, এক ভাগ ঘোরাবো, রৈখিক স্কেল যতটুকু সরে আসবে বা উল্টাতে ঘোরাবো, ভিতর ঢুকে পড়বে। এই মানটা রৈখিক বরাবর যে সরণটা, রৈখিক স্কেল বরাবর যে সরণটা, এই সরণটার মানই হবে কি? ন্যূনাঙ্ক। এখন এটার মান কেমন হবে? লিস্ট কাউন্ট কেমনে পাবো? পিস বাই মোট ভাগ সংখ্যা। দেখো পিস কি, এখন একই রকম তুমি ক্ষুদ্রতম এক ভাগ ঘোরাবা। এখন তুমি ক্ষুদ্রতম এক ভাগ না ঘুরিয়ে তুমি সম্পূর্ণ এইখান থেকে ঘুরিয়ে এইভাবে একটা প্যাচ দিয়ে দিলে, মানে সম্পূর্ণ একবার ঘোরানো হয়েছে। পরে পেজে দেখাচ্ছি আমি পিস বলতে কি বোঝায়। দেখো পিস, এটা সম্পূর্ণ একবার ঘোরাবা, এক ভাগ না ভাইয়া, সম্পূর্ণ একবার বৃত্তাকার স্কেলটিকে তুমি সম্পূর্ণ একবার ঘোরাবো। তাহলে এই ক্ষেত্রে যে রৈখিক সরণটা পাবো আমরা, সেই রৈখিক সরণটিকে আমরা বলবো পিস। আর মোট ভাগ সংখ্যা তো বোঝোই, তোমরা বোঝোই।
এবং এখান থেকে আমরা শিখলাম কি, পিস শিখলাম, ভাগ সংখ্যা তো আমরা জানি, লিস্ট কাউন্ট সমান পিস বাই ভাগ সংখ্যা, এটাও আমরা শিখলাম। স্ক্রু গজ শেষ, ভার্নিয়ার স্কেল শেষ, স্লাইড ক্যালিপার্স একই বিষয়। এখন এই যে প্রশ্নগুলো দেখো, ভার্নিয়ার স্কেল এবং স্লাইড ক্যালিপার্স এই ক্ষেত্র থেকে প্রতিটি প্রশ্নই মানে প্রতিটি বোর্ড পরীক্ষায় আসে, প্রশ্ন আসে। এখান থেকে কি বের করবো আমরা, দৈর্ঘ্য বের করব, ব্যাস বের করব, ব্যাসার্ধ বের করব। সূত্রটা দেখো, দেখো এটা একটু বুঝিয়ে দিই। দৈর্ঘ্য সমান কি হবে, এম প্লাস ভি ইন্টু ভিসি। সাধারণত কয়েকটি স্কুলে বা কয়েকটি বোর্ডে ত্রুটি দিয়ে দেয়, আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, শতকরা ত্রুটি, আমরা সেগুলো আলোচনা করব, কিন্তু এখন জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিই। ত্রুটি দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে আমরা লিখব মাইনাস প্লাস মাইনাস ই, ইরোর। এক্ষেত্রে ধনাত্মক ত্রুটি হলে প্লাস ই, ঋণাত্মক ত্রুটি হলে মাইনাস ই, উভয় ক্ষেত্রে আমরা চিহ্ন সহকারে ত্রুটি ব্যবহার করব। কিন্তু যেই ত্রুটি হোক না কেন, ধনাত্মক ত্রুটি বা ঋণাত্মক ত্রুটি, যেই ত্রুটি হোক না কেন, আমরা অলওয়েজ বিয়োগ করব, অলওয়েজ বিয়োগ করব। ঠিক আছে। এম মানে কি, এম মানে প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট। ওই যে আমরা প্রধান স্কেল বা সাধারণ স্কেল যতটুকু মাপতে পারি, সাধারণত 1 মিলিমিটার পর্যন্ত, 1 মিলিমিটার পর্যন্ত। ধরো একটা স্কেলের দৈর্ঘ্য, একটা বস্তুর দৈর্ঘ্য বা একটা কোনো কিছুর দৈর্ঘ্য 1.12 মিলিমিটার। এখন তুমি এই যে 1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবা না, এটা হবে কি প্রধান স্কেল পার্ট। ঠিক আছে, এটা হবে কি প্রধান স্কেল পার্ট। তাহলে এম বলতে বোঝায় সেই প্রধান স্কেল পার্ট, আর ভি বলতে বোঝায় ভার্নিয়ার সমপতন। এখানে একটা সমস্যা তৈরি করে, সেটা বলছি, ভার্নিয়ার সমপতন, সমপতন। আর ভিসি আর বলা লাগবে না, তোমরা ভিসি অনেক জানো, অনেক শিখেছো। দেখো ভার্নিয়ার সমপতন নিয়ে একটু কথা বলি। ভার্নিয়ার সমপতন বলতে কি বোঝায়, ধরো তুমি এই যে স্লাইড করা যে স্কেলটা তুমি পাবা, এটা তুমি ডানে ঘোরাবা বাঁয়ে ঘোরাবা, তাই না? তুমি স্লাইড করে স্কেল, এটা তো প্রধান স্কেল, এটা প্রধান স্কেল, তুমি এভাবে স্লাইড করাবা। এখন নিচেও তো দাগ কাটা থাকবে স্কেলের, তাই না? প্রধান স্কেলের দাগ কাটা থাকবে, আবার উপরে ভার্নিয়ার স্কেলেও এভাবে দাগ কাটা থাকবে। দেখবা ভার্নিয়ার স্কেলের এক ভাগের সাথে, মানে ভার্নিয়ার স্কেলের কোন একটি দাগের সাথে প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে যাবে। ভাইয়া আবার শোনো, ভার্নিয়ার স্কেলের কোনো একটি ভাগের সাথে, কোনো একটি ঘরের সাথে প্রধান স্কেলের যে কোনো একটি ঘর মিলতে পারে। এখন প্রধান স্কেলের 17 মিলল বা 18 মিলল, এটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখব এই যে প্রধান স্কেল, ভার্নিয়ার স্কেল আছে, এই ভার্নিয়ার স্কেলের যেই ভাগ সংখ্যা, ধরো 1 থেকে 20টা দাগ কাটা আছে, ধরো ভার্নিয়ার স্কেলের 20টা দাগ কাটা আছে, তাহলে এখানে আমরা মিলিত হলে কি হয়, 1 থেকে 20 মধ্যে থাকবে একটা সংখ্যা। ধরো ভার্নিয়ার স্কেলে মিলিত হয়েছে 19 ঘরে, 19তম ঘরের সাথে, 19তম ঘর, 19তম ঘর, এবং এটা প্রধান স্কেলের 17তম ঘরের সাথে, 17তম ঘরের সাথে। তাহলে ভার্নিয়ার স্কেলের 19তম ঘর মিলিত হয়েছে কার সাথে, প্রধান স্কেলের 17তম ঘরের সাথে। এক্ষেত্রে ভি 17 নেব না 19 নেব? উত্তর হচ্ছে ভাইয়া 19 নেব, 19 নেব। কারণ আমরা এখানে যে ভি বলতে বোঝাচ্ছি ভার্নিয়ার সমপতন, এটা আসলে ভার্নিয়ার স্কেলের পার্ট। দেখো এর আগের ক্ষেত্রে যে ভিসি সমান h/n ছিল, সেই h/n এর ক্ষেত্রেও কিন্তু n ছিল ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এই ক্ষেত্রে ভি একই রকম হবে ভার্নিয়ার স্কেলের সমপতন। এবং ইরোরের ক্ষেত্রে আরেকটি সমপতন আসে, সেটা আমি ইরোরে ম্যাথ করানোর সময় সলভ করবো একটু পর। তাহলে সূত্র নিয়ে কোনো কথাবার্তা বলা লাগবে না, এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস ই, যেখানে এম সমান প্রধান স্কেল পার্ট, ভি সমান ভার্নিয়ার সমপতন, এবং ই দেখো এই যে এখানে 0, তাই না? এটা 1, এটা 2, এভাবে এখানে 20টা দাগ কাটা আছে। আবার এখানেও এরকম ভাবে 0, 1, 2, 3 থাকবে না? যদি এমন হয় যে আমি একদম পুরা দুইটা স্লাইড ক্যালিপার্সে যে ভার্নিয়ার স্কেল আছে এবং প্রধান স্কেল আছে, দুটাকে ধরো একদম টু দা পয়েন্টে আনছি,
এনে দেখছি যে স্লাইড ক্যাপাসিটি আরও এদিকে আগাতে পারবে বা আরও আগানোর মতো এর টুটি তৈরি হয়েছে। সাধারণত নতুন ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কী হয়, ধরো এটা একটা ভার্নিয়ার স্কেল, হ্যাঁ, এরকম অ্যাডজাস্ট থাকবে, এরকম। কিন্তু অনেক দিন ব্যবহার করার পর কী হয়, এই নাট বল্টুগুলো লুজ হয়ে যায়, যার জন্য একটু এদিকে বা একটু এদিকে সরে আসে। সাধারণভাবে এই ভার্নিয়ার স্কেলটা একটু বাম দিকে অথবা একটু ডান দিকে সরে থাকে, যার জন্য উপরের জিরো নিচের জিরো মেলে না। এটা প্রধান স্কেলের জিরো, আর ধরো এটা ভার্নিয়ার স্কেলের জিরো। তাহলে বলো তো এই ভার্নিয়ার স্কেলটা কোন দিকে আগে এসে, বাম দিকে না ডান দিকে? আগে এসে বাম দিকে আগে এসে। আর বাম দিকে আগানোর জন্য এই ক্ষেত্রে ত্রুটি হয়েছে ঋণাত্মক ত্রুটি। লিখে নাও, বাম দিক ঋণাত্মক ত্রুটি, বাম দিক ঋণাত্মক ত্রুটি, বাম দিক ঋণাত্মক ত্রুটি। এটা কোন দিকে আগানোর জন্য? বাম দিকে আগানোর জন্য। 2 ঘর আগালে 5 ঘর আগালে সেইভাবে ত্রুটি বেড়ে যাবে বা সেভাবে ত্রুটি কমে যাবে। এখন এইখানে আমরা যে বাঁ দিকে আগে আসলো, এখানে কিন্তু একটা স্কেলের সমাপতন হবে, ঠিক আছে? ধরো এই ক্ষেত্রে যে সমাপতন সেটাও ধরো ভি, এবং এই ত্রুটি কেমনে বের করবা? সেই ত্রুটি ই সমান অবশ্যই মাইনাস, যেহেতু ঋণাত্মক ত্রুটি মাইনাস ই সমান হবে ভার্নিয়ার স্কেলের যে ভার্নিয়ার ধ্রুবক ইন্টু এই যে ভি প্রাইম। এটা একটু যদি ডিফিকাল্ট প্রশ্ন করে এবং ভর্তি পরীক্ষায়, কলেজ ভর্তি পরীক্ষায় এই কনসেপ্টটি প্রশ্ন আসতে পারে। বোর্ড পরীক্ষা সাধারণত আসার সম্ভাবনা খুব কম, তবে আসতে পারে। ঋণাত্মক ত্রুটি এটা হবে কি, মাইনাস ই সমান ভার্নিয়ার ধ্রুবক গুণিত ভার্নিয়ার সমপতন। এই সমপতন আর আগের ক্ষেত্রে যে সমপতন সেটা সমান না। আমরা ভার্নিয়ার সমপতন পাবো কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে, তো সেটা আলাদা বিষয়। আর ত্রুটির ক্ষেত্রে যদি সর্বোচ্চ বাঁ দিকে আগে থাকে এবং আগে আসে, এখন নিশ্চয়ই উপরের যে ভার্নিয়ার স্কেলের দাগ ভাগ সংখ্যা, নিচের যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কোনো না কোনো ভাগের সাথে নিশ্চয়ই মিলিত হবে, একই জায়গায় থাকবে। তো এই যে একই জায়গায় থাকবে বা মিলিত হবে, এটা হলো ত্রুটির ক্ষেত্রে ভার্নিয়ার সমপতন। ঋণাত্মক ত্রুটি বোঝালাম, ধনাত্মক ত্রুটি একই রকম, শুধুমাত্র ডান দিকে থাকবে, শুধু ডান দিকে। ধনাত্মক ত্রুটি উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, ডান দিকে থাকবে। এবং ধনাত্মক ত্রুটি হবে পজিটিভ ই সমান ভিসি ইন্টু ওখানে ভার্নিয়ার সমপতন। এই যে লিস্ট কাউন্টের কথাবার্তা বলা শেষ। দেখো লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন এটা সমান কি ছিল? এটা সমান ছিল পিস ভাগ সংখ্যা, পিস বাই ভাগ সংখ্যা। অবশ্যই পিসের যে একক সেটা বসিয়ে দেব। তারপরে তারের ব্যাসার্ধ পুরুত্ব নির্ণয় করতে ব্যবহার করা হয়, ঠিক আছে। দেখো একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান প্রধান 1 মিলিমিটার, 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বা মোট ঘর সংখ্যা 20। যন্ত্রটি দিয়ে একটি আয়তাকার দণ্ডের দৈর্ঘ্য মাপতে গিয়ে দেখা গেল প্রধান স্কেল পার্ট 5.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপতন 12। যন্ত্রটির চোয়াল দুটি যখন পরস্পর স্পর্শ করে তখন ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের ডানে থাকে এবং ভার্নিয়ারের 4 নম্বর, এটা কিন্তু বাংলায় 4, হ্যাঁ, শুধুমাত্র এইটা একটু সমস্যা হয়েছে, এটা বাংলায়, হ্যাঁ, এটা বাংলায়। 4 নম্বর দাগটি প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলে যায়। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক ও যান্ত্রিক ত্রুটির মান নির্ণয় করো। উদ্দীপকের দণ্ডটির সঠিক দৈর্ঘ্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো সলভ করি আমরা। ভার্নিয়ার ধ্রুবক ও যান্ত্রিক ত্রুটির মান। ভার্নিয়ার ধ্রুবক আমরা কি জানি? ভার্নিয়ার ধ্রুবক আমরা জানি ভিসি, তাই না? ভিসি সমান কি? এস বাই এন ইন্টু ডেল পি, তাই না? এরকম না? প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে ভার্নিয়ার ধ্রুবক, সরি নাকি, হ্যাঁ এটা
দেখো, আচ্ছা দেখো, বলছে ক্ষুদ্রতম এক ঘরের মান এটা দিয়েছে, হ্যাঁ, আর ভাগ সংখ্যা কত? ভাগ সংখ্যা 20। আর কিছু বলছে? আর কিছু বলেনি। তার মানে ধরে নিয়েছে যে জাস্ট পার্থক্য এক, বাইনারি স্কেলের ভাগ সংখ্যা এবং প্রধান স্কেলের ভাগ সংখ্যা পার্থক্য কত? এক। মানে বাইনারি স্কেলের ভাগ সংখ্যা 20, তার মানে প্রধান স্কেলের ভাগ সংখ্যা কত ছিল? 19। দেখো এই কথাটা এইভাবে না বলে যদি বলতো প্রশ্নে, প্রশ্নে কি বলতো? বিকল্প। দেখো ছোট্ট বন্ধুরা, বিকল্প কি দিত? বিকল্প দিত যে প্রধান স্কেলের 19 ভাগ সমান ভার্নিয়ার স্কেলের 20 ভাগ। এই কথাটা বললেও আমরা এখন যেভাবে ভার্নিয়ার ধ্রুবক বের করব, এই কথাটা বললেও আমরা সেমভাবে বের করতাম। ঠিক আছে? স্লাইডটা বের করে রাখি। এখন আমরা সলভ করবো কিভাবে? দেখো তো, এটা তো আমরা পারবো না সলভ করতে, ভার্নিয়ার ধ্রুবক এবং যান্ত্রিক ত্রুটি। দেখো কি বলছে? ভার্নিয়ার ধ্রুবক বের করো, তাই না? উদ্দীপকে এখন দেখো এস এর মান কত? 1 মিলিমিটার। প্রশ্নে বাংলা থাকুক বা ইংলিশ থাকুক, আমরা সমাধান করার সময় এই সংখ্যাগুলো ইংরেজিতে লিখব, সব ইংরেজিতে। দেখো 1/10, 1/20, 1/20 না? উদ্দীপকে কি ছিল? হ্যাঁ 1 মিলিমিটার এবং ভাগ সংখ্যা 20, এবং এখানে জাস্ট 1। বা তুমি এটা উল্লেখ না, যেহেতু এখানে তুমি দেখতে পারছো ভাগ সংখ্যার পার্থক্য 1, তো তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, চাইলে লিখলে যে সারে কেটে দেবে এটা কিন্তু এমন না। দেখো এরপরে 1 মিলিমিটার ছিল না, তাহলে অ্যান্সার হচ্ছে 0.05 মিলিমিটার। মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবকের মান বের করতে পারলাম। এরপরে আমরা এখন বের করব কি? আমরা এখন বের করব ত্রুটি। দেখো ত্রুটি কেমনে বের করতে হয়? ত্রুটি ইরর। এখন এটা যেহেতু যখন চোয়াল দুটি স্পর্শ করে, ধরো এরকম চিন্তা করো, একটা স্কেল, এটা প্রধান স্কেল আর এটা ভার্নিয়ার স্কেল, যখন এটা এক করে এভাবে থাকার কথা ছিল, মিলিত হওয়ার কথা ছিল, তখন মিলিত না হয়ে কি হয়েছে? বা ডান দিকে সরে গিয়েছে। কত ঘর সরে গিয়েছে? সরে গিয়েছে ডান দিকে এভাবে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলটা এখন এইরকম আছে, এরকম তো সোয়াল থাকে, তো এরকমভাবে এর সোয়াল আছে প্রধান স্কেলের সাথে মিলে গেছে এভাবে। যাই হোক, একটা এমনভাবে আসে যেন এই স্কেলটি আর সামনে না আগায়, সর্বোচ্চ এতটুকুই আগাবে, সর্বোচ্চ এতটুকু আগাবে এতটুকু, এবং মাঝে এখানে 0, প্রধান স্কেলে 0, এটা ভার্নিয়ার স্কেলে 0। দেখো মাঝে কি আছে? গ্যাপ আছে, এটা ইরর, এটা ইরর। এবং এই ইররটা কত? ধনাত্মক ইরর, প্লাস ইরর, ধনাত্মক ইরর। হ্যাঁ, এই ধনাত্মক ইররের মানটা কেমন হবে? জাস্ট সিম্পল, ধনাত্মক ইররের মান ইরর সমান প্লাস, এবং এটা প্লাস, হ্যাঁ, ধনাত্মক ইরর ভার্নিয়ার ধ্রুবকের মান গণিত ভি। এটা কিন্তু ভি প্রাইম দিতে পারো, মানে ওই যে একটা দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে আমরা ভার্নিয়ার সমাপতন পাই, সেটাও যেমন ভি, ইরর মাপার ক্ষেত্রেও একটা সমাপতন পাই, সেটা ভি প্রাইম ধরো। তাহলে কি হবে এক্ষেত্রে? এক্ষেত্রে হবে 0.05 ইন্টু 4, 0.2 মিলিমিটার। দেখো এর 4-এর তো কোনো একক নেই, সমাপতনে কি কোনো একক হয়?
কিন্তু 0.05 এটা তো মিলিমিটার, মিলিমিটার না, তো এক্ষেত্রে এটাও হবে মিলিমিটার। এরর কি 0.2 মিলিমিটার। আচ্ছা বলো তো 0.2 মিলিমিটার এটা কি পরম ত্রুটি নাকি আপেক্ষিক ত্রুটি নাকি চূড়ান্ত ত্রুটি না কি, এটা কি বলো তো? এটা আসলে পরম ত্রুটি, 0.2 এটা পরম ত্রুটি। তাহলে যান্ত্রিক ত্রুটির মান বের করতে পারলাম, আমরা বের করতে পারলাম। দেখো এখানে একটু কথা বলে নিই, যেহেতু ত্রুটির অঙ্ক আসছে আমরা ত্রুটি নিয়ে কথা বলি, ত্রুটি নিয়ে কথা বলি। ত্রুটি ইরর, ইরর, ইরর এটা হতে পারে ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই। হ্যাঁ, তাহলে প্রথম সূত্র কি ছিল? ই সমান হয় ধনাত্মক বা ঋণাত্মক ভিসি ইন্টু ভি প্রাইম। এখন ধরো এমন যদি হয়, এমন যদি হতো, দেখো 10 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার একটা যন্ত্র বা একটা ধরো বস্তুর গায়ে এটা লেখা আছে যে এই বস্তুটির দৈর্ঘ্য 10 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। এটা বলতে কি বোঝায়? প্রথমত এটা বলতে বোঝায় ওই যন্ত্রটির অ্যাকচুয়াল যে ভ্যালু, প্রকৃত যে ভ্যালু, প্রকৃত যে দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য, সে প্রকৃত দৈর্ঘ্য হবে কি 10 সেন্টিমিটার। আর এইটা দ্বারা বোঝাবে, এটা দ্বারা বোঝাবে পরম ত্রুটি। পরম ত্রুটি মানে কি ভাই? পরম ত্রুটি, পরম ত্রুটি মানে ভাই তুমি পার্থক্য, পরম ত্রুটি বলতে বোঝায় পার্থক্য। ভাইনের ধ্রুবক যেমন পার্থক্য বোঝায় প্রধান স্কেল এবং ভাইনের স্কেলের মাঝে, এই পরম ত্রুটি বলতেও এটা একটা পার্থক্য বোঝায়। ভাই কিসের পার্থক্য? পার্থক্য হচ্ছে তুমি ধরো একটা দৈর্ঘ্য মাপলে এবং ওই বস্তু বা ওই রাশিটার একটা প্রকৃত মান আছে, প্রকৃত দৈর্ঘ্য আছে। তুমি দৈর্ঘ্য মাপলে প্রকৃত দৈর্ঘ্য আছে, তো তুমি মাপলে তোমার পরিমাপকৃত মান এবং প্রকৃত যে দৈর্ঘ্য, সে প্রকৃত দৈর্ঘ্য এবং তোমার পরিমাপকৃত মান, এই দুটার মাঝে যে পার্থক্য, এই পার্থক্যকে কি বলবো? পরম ত্রুটি। এবং পরম ত্রুটি এটা কিন্তু আমরা সর্বদা ধনাত্মক নিব, সর্বদা কি নেব? সর্বদা ধনাত্মক নিব। এই জন্য মডুলাস ব্যবহার করি আমরা, সর্বদা কি করবো? ধনাত্মক নেব। পরম ত্রুটির মান সর্বদা ধনাত্মক নিব এবং এটা পার্থক্য বোঝায়। কেমন পার্থক্য বোঝায়? আমার পরিমাপকৃত মান এবং আমি যেই বস্তুটি পরিমাপ করলাম ওই বস্তুটির প্রকৃত দৈর্ঘ্যের মান, এই দুটার মাঝে যে পার্থক্য, সেই পার্থক্য হবে পরম দৈর্ঘ্য। শুধু কি দৈর্ঘ্য, ক্ষেত্রফল হতে পারে, সময় হতে পারে, তাপমাত্রা হতে পারে, তুমি যাই পরিমাপ করো না কেন তার প্রকৃত মান এবং তোমার পরিমাপকৃত মান, এদের যে পার্থক্য, এই পার্থক্যকেই আমরা বলবো পরম ত্রুটি এবং এটা সর্বদা ধনাত্মক মান নেব। যেহেতু পরম ত্রুটি প্রকৃত মান ধনাত্মক নিয়েছি, তাহলে এই ধনাত্মক মানটা কত? 0.1 সেন্টিমিটার। এখন এই যে প্লাস মাইনাসে খেলা, ধরো তুমি একই একটা বস্তু তুমি পরিমাপ করছো এবং তোমার বন্ধু পরিমাপ করছে। যদি এই রকম সিস্টেম হয় তাহলে এটা দুইটা মান আসবে, সর্বোচ্চ আসবে কি 10 প্লাস 0.1 সমান 10.1 সেন্টিমিটার সর্বোচ্চ। যে ভাই এখান থেকে শিখলাম যে পরম ত্রুটি 0.1 সেন্টিমিটার, তার মানে পরম প্রকৃত মান এবং আমার পরিমাপকৃত মান এদের পার্থক্য হবে 0.1, সর্বোচ্চ পার্থক্য। তাহলে সর্বোচ্চ মান কত? 10 প্লাস 0.1, 10.1 সেন্টিমিটার সর্বোচ্চ। এই দৈর্ঘ্যটি হবে 10.1 সেন্টিমিটার। আর সর্বনিম্ন কত হবে ভাই? 10 মাইনাস 0.1 দ্যাট ইজ 9.9 সেন্টিমিটার। এটাই পরিমাপকৃত মান। দেখো পরিমাপকৃত মান আমরা পেয়েছি 10.1 সেন্টিমিটার, 9.9 সেন্টিমিটার। প্রকৃত দৈর্ঘ্য আমরা পেয়েছি 10 সেন্টিমিটার, পরম ত্রুটি আমরা পেয়েছি 0.1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে পরম ত্রুটি পেলাম, প্রকৃত দৈর্ঘ্য পেলাম এবং পরিমাপকৃত দৈর্ঘ্য পেলাম। এবং পরিমাপকৃত দৈর্ঘ্য কিন্তু দুইটা, তুমি সর্বোচ্চ পেতে পারো, সর্বনিম্ন পেতে পারো। তুমি এবং তোমার বন্ধু দুইজন পরিমাপ করলে একজন পেলে সর্বোচ্চ, আরেকজন পেলে সর্বনিম্ন, আরেকজনকে মাপতে দিলে এদের গড় পাবা বা এদের মধ্যবর্তী কোনো ভ্যালু পাবা। এর বেশি পাওয়া বা এর কম পাওয়া সম্ভব না। এরপর দেখো
আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি বলতে বোঝা হয়েছে পরম ত্রুটি আমরা বের করলাম না, বা পরম ত্রুটি একটু আগে বুঝলাম, সেই পরম ত্রুটি আর যে প্রকৃত যে মানটা, প্রকৃত যেই মান বা পরিমাপকৃত মান যেটাই বলো না কেন, প্রকৃত মানটা অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা, এই দুটার অনুপাতকে আমরা বলবো কি পরম ত্রুটি। এবং এটা পার্সেন্টেজ গণিত 100%। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে 10 ± 0.1 সেন্টিমিটার এরকম দিয়ে আমরা এখান থেকে প্রথমে বের করতে পারি প্রকৃত দৈর্ঘ্য, তাই না? প্রকৃত দৈর্ঘ্য। আমি একই কথা বারবার বলছি, বারবার করাচ্ছি, একটাই কারণ এগুলো কিন্তু অনেক ভুল হয়, ভুলভাল পরীক্ষা খাতায় করে আসলে কিন্তু ডাবল জিরো পাবা। প্রকৃত দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এরপরে 2 নম্বর পরম ত্রুটি। পরম ত্রুটি, পরম ত্রুটি সমান 0.1 সেন্টিমিটার। এখান থেকে 3 নম্বরটা কি পাবো? এখান থেকে আমরা পরিমাপকৃত মানও বের করতে পারবো। পরিমাপকৃত মান দুইটা পাইতে পারি, সর্বোচ্চ সর্বনিম্ন। সর্বোচ্চ কত? 10.1 থেকে 9.9 পর্যন্ত। এখন এখান থেকে আরেকটা জিনিস বের করা যায়, সেটা কি? সেটা এই যে আপেক্ষিক ত্রুটি, এখান থেকে আপেক্ষিক ত্রুটি বের করা যায়। দেখো তো, রিলেটিভ এরর আপেক্ষিক ত্রুটির সমান কি হবে? অ্যাকচুয়াল ত্রুটি বা পরম ত্রুটি, মডুলাস ত্রুটি, অ্যাকচুয়াল এরর ডিভাইডেড অ্যাকচুয়াল ভ্যালু। তোমরা পরীক্ষায় এভাবে লিখো না, পরীক্ষায় তোমরা তোমাদের মতো করে লিখো যে আপেক্ষিক ত্রুটি সমান পরম ত্রুটি বাই প্রকৃত মান, তারপরে সুন্দর করে দিও। এখন তোমরা দেখো গোচাইয়া পরম ত্রুটি কত ভাই? 0.1। অ্যাকচুয়াল ভ্যালু কত? প্রকৃত মান কত? 10 × 100। কিছু নাবালক শিশু আছে যারা বলবে ভাই এখানে তো 100% দেননি। ভাই 100% আপনি যেখানে ইচ্ছা দিতে পারেন, 100%, নট 100। 100% এবং 100 এই পার্থক্যটা কমেন্ট বক্সে করিয়েন তো। 100 ভার্সেস 100%, এই দুটো পার্থক্য একটু করিয়েন। কি তাহলে 0.1/10 × 100%, এর অ্যান্সার কত? এর অ্যান্সার 10 নাকি 1%? 1%। তাহলে আপেক্ষিক ত্রুটি কত? 1%। আপেক্ষিক ত্রুটি বের করলাম, এতটুকুই ত্রুটি, এতটুকুই আপেক্ষিক ত্রুটি। এখন এটা এরকম যেমন দিয়েছে আমরা পারলাম, আমরা এভাবে বের করতে পারবো। ধরো বলে দিয়েছে যে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য পরিমাপে 1% ত্রুটি হয়। 1% ত্রুটি। যখন তোমরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়বো তখন তোমাদের সকল ভার্সিটিতে হয়, আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পড়াশোনা করছি আমি জানি আমাদের ক্ষেত্রে অনেক ল্যাব করা লাগে, ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব। তো সেই ক্ষেত্রেই এই বাইনারি স্কেল, স্লাইড ক্যালিপার্স নিয়ে হাতে কলমে কাজ করতে হয়, এই ত্রুটি নিয়ে হাতে কলমে কাজ করতে হয়। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালো ভার্সিটিতে পড়াশোনা করো, তোমরা এই আমাদের পর্যায়ে এসে এরকম হাতে কলমে এগুলো করতে পারবো। আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন কিন্তু স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ এগুলো খুব কমই হাতে কলমে দেখেছি বা খুব কম নাড়াচাড়া করছি। কিন্তু এখন ভার্সিটিতে এসে এগুলো তো সবার জন্য একটা করে থাকে, পুরো একদম কমন একটা বিষয়। পার্সোনাল কম্পিউটার থাকবে না, তোমার প্রত্যেকটা ছাত্রের জন্য কম্পিউটার থাকবে, কম্পিউটার ল্যাবে গিয়ে কম্পিউটার প্রোগ্রামিং করবা বা তোমাদের ইচ্ছে মতো কাজ তুমি করবা এবং
যেগুলো যেগুলো প্রয়োজন। ভার্সিটি লাইফটা অনেক বড় একটা লাইফ, তুমি এখানে তোমার নিজেকে অনেক অনেক এক্সপ্লোর করতে পারবা। তুমি ভালো তোমার ভিতরে ভালো জিনিস আছে, তুমি সেটাকে এক্সপ্লোর করতে পারবা, বা তুমি চাইলে খারাপ হতেও পারবা। এখানে তোমাকে কেউ বাধা দিবে না, তোমাকে কেউ বারণ করবে না, তুমি চাইলে তোমার মতো নিজেকে এক্সপ্লোর করতে পারবা। এটাই, এতটুকুই। তাহলে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 1% ত্রুটি, 1% ত্রুটি হয়। এখন এখান থেকে আমরা কি বের করতে পারবো? দেখো, এই 1% ত্রুটি হয়, এটা দেখেই বলবা যে ভাই এটা আপেক্ষিক ত্রুটি। আর দৈর্ঘ্য এটা বলা আছে না, এটা প্রকৃত মান। তাহলে এখান থেকে পরম ত্রুটিটা বের করতে পারবো। পরম ত্রুটি কেমনে বের করবো? পরম ত্রুটি সমান জাস্ট এই যে 10 × 1/100 এত সেন্টিমিটার। অ্যান্সার কত? 0.1 সেন্টিমিটার। তাহলে আমরা পরম ত্রুটি দিয়ে দিলে সেখান থেকে আপেক্ষিক ত্রুটির মান বের করতে পারবো, আপেক্ষিক ত্রুটি দিলে সেখান থেকে আমরা পরম ত্রুটির মান বের করতে পারবো। এবং এখান থেকে যদি বলে, ধরো তুমি এবং তোমার বন্ধু দুইটা দৈর্ঘ্য মাপছো এই যন্ত্র দিয়ে, সর্বোচ্চ মান কত পেতে পারো বা সর্বনিম্ন মান কত পেতে পারো, এমসিকিউ আসতে পারে যে এই যন্ত্র দিয়ে দৈর্ঘ্য মাপলে কোনটি আসতে পারে না। তো এক্সাম্পল দিয়েছে এরকম 9.8 সেন্টিমিটার, তারপরে দিয়েছে ধরো 10.01 সেন্টিমিটার, তারপর ধরো দিয়েছে 9.95 সেন্টিমিটার, এরকম দিয়েছে। দেখো এটা কিন্তু আমাদের রেঞ্জ কতটুকু হবে? রেঞ্জ হবে পুরো পরিমাপকৃত মানে রেঞ্জ কতটুকু হবে? রেঞ্জ হবে 9.9 থেকে 10.1 এর ভিতরে, তাই না? এত মিলিমিটার না সেন্টিমিটারের ভিতরে। এখন এটা কি এই রেঞ্জের ভিতরে? এটা তাহলে আমাদের এটা উত্তর। এটা আমরা মাপতে পারবো না, এটা আমরা দেখো একটা যন্ত্রের ধরো পরম ত্রুটি পেলাম, আপেক্ষিক ত্রুটি থেকে পরম ত্রুটি পেলাম, বা পরম ত্রুটি থেকে আপেক্ষিক ত্রুটি পেলাম, এটা ঠিক আছে। এখন পরিমাপকৃত মান কেমনে বের করবো? ধরো এটা তুমি বের করতে পেরেছো বা এটা বের করতে, এখানে এই যে আপেক্ষিক ত্রুটি থেকে তুমি অবশ্যই এখানে আসতে পারবা। কেমনে আসবা? যে মোট যে দৈর্ঘ্য বা প্রকৃত যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য গুণিত পার্সেন্টেজ, এটা পরম ত্রুটি। এখন পরিমাপকৃত মান কেমন পাবা? ধরো 10, সর্বোচ্চ যে মান পাবা সেটা 10 + 0.1 সমান 10.1 সেন্টিমিটার, আর সর্বনিম্ন মান 10 - 0.1 যেটা 9.9 সেন্টিমিটার। এবং এটা রেঞ্জ হবে, মানে পরিমাপকৃত মানের রেঞ্জ হবে কত? 9.9 থেকে 10.1 সেন্টিমিটার। এর বাইরে যদি কোনো দৈর্ঘ্য দিয়ে বলে এটা কি মাপতে পারবো বা এটা কি আসা সম্ভব? আসা পসিবল না, পসিবল না। দেখো এই যন্ত্র দিয়ে যদি এমসিকিউতে দেয় এই যন্ত্র দিয়ে নিচের কোন দৈর্ঘ্য আসা সম্ভব নয়, তোমরা কি হা করে তাকিয়ে থাকবা যে ভাই কেমন প্রশ্ন করলো? কখনো তো করিনি। তো এই যে এটা 9.8 সেন্টিমিটার আসা সম্ভব না, কারণ দেখো 9.9 এবং 10.1 এর ভিতরে এটাও যায়, কিন্তু এই সংখ্যাটি যায় না। তাহলে 9.8 পরিমাপ করা যাবে না। দণ্ডটির সঠিক দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো কিনা? পারবো, অবশ্যই পারবো। উদ্দীপকের দণ্ডটির সঠিক দৈর্ঘ্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সঠিক দৈর্ঘ্য, তাহলে সঠিক দৈর্ঘ্য কি হবে? এল সমান দেখো এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস ই দর। এটা উই নো দ্যাট, আমরা জানি যে এভাবে লিখবা। লেখার পরে এরকম দাগ দিয়ে কি করবা? পরিচয়গুলো লিখে দিব যে এম কি, এম এর মান কত, এম এর মান কত লিখে দাও, এম এর মান কত। দেখো প্রধান স্কেল পার্ট পেয়েছিলাম 5.4 সেন্টিমিটার, 5.4 সেন্টিমিটার।
আর আগের অঙ্কে আমরা ভার্নিয়ার দ্রবক বা ভিসি পেয়েছিলাম কত, ভার্নিয়ার দ্রবক কত পেয়েছিলাম 0.05 সেন্টিমিটার, তাই না? আর ভার্নিয়ার সমাপতন কত, ভার্নিয়ার সমাপতন 12। এখানে স্পষ্ট করে লেখা আছে আগের স্লাইডে যে যন্ত্রটি একটি আয়তাকার ডটের দৈর্ঘ্য মাপতে গিয়ে দেখা গেল প্রধান স্কেল পার্ট 5.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 12। যন্ত্রটির সোয়াল দুটি যখন পরস্পর স্পর্শ করে তখন ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের ডানে থাকে এবং ভার্নিয়ারের 4 নম্বর দাগটি প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলে যায়। এখান থেকে আমরা ইরর বের করছি, তাই না? ইরর কি ধনাত্মক ইরর পাইনি, ধনাত্মক ইরর পাইছি, ধনাত্মক ইরর পাইছি। দেখো তো কি পাইছি, ভার্নিয়ার দ্রবকের মান পেয়েছি 0.05 মিলিমিটার আর ইররের মান পেয়েছি 0.2 মিলিমিটার। (0.05 সেন্টিমিটার 0.05 মিলিমিটার পেয়েছি। 0.05 মিলিমিটার। মিলিমিটার, তাহলে এটা সেন্টিমিটার কত হবে 0.005 সেন্টিমিটার। ভার্নিয়ার সমাপতন 12, ইরর প্লাস 0.2, এটা কিন্তু মিলিমিটার ভাইয়া, তাই না? তাহলে এটাকে যদি আমরা সেন্টিমিটার করি 0.02 সেন্টিমিটার। মান বসিয়ে দাও 5.4 প্লাস 0.005 ইন্টু এটা ভিসির মান, ভি এর মান কত 12 মাইনাস 0.02। দেখি অ্যান্সার কত আসে। 5.4 প্লাস 0.005 ইন্টু 12 মাইনাস 2 এক্সিকিউট 5.44 সেন্টিমিটার। তাহলে দণ্ডটির উদ্দীপক দণ্ডটির সঠিক দৈর্ঘ্য আমরা বের করলাম, এতটুকুই। একটি তারের ব্যাস মাপার জন্য একটি স্ক্রু গজ ব্যবহার করা হলো, যার পিচ বলতে বোঝায় কি, ওই যে বৃত্তের স্কেলটিকে সম্পূর্ণ একবার ঘোরালে যেই পরিমাণ সরণ হয় রৈখিক স্কেল বরাবর, যেটা পি এর মান। বৃত্তের স্কেলের ভাগ সংখ্যা 100, মানে এটা এন এর মান, এবং তারের ব্যাস মাপতে গিয়ে রৈখিক স্কেল পার্ট পাওয়া গেল, এটা এম এর মান 2 মিলিমিটার, এবং বৃত্তের স্কেলের সমপতন 45, যেটা এল এর মান। অন্যদিকে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার দ্রবক 0.05 মিলিমিটার, এটা লাগবে না। এখন দেখো স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠকরণ এবং তারটির ব্যাস নির্ণয় করো। চলো নির্ণয় করি। দেখো ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট এর সূত্র P/N, যেখানে P বলতে বোঝায় পিস, যেটার মান দেওয়া ছিল 1 মিলিমিটার, N বলতে বোঝায় ভাগ সংখ্যা, যেটা মান 100। তাহলে আমরা চলো বের করে ফেলি। তাহলে এটা লিখতে পারি 1/100 মিলিমিটার, অ্যান্সার 0.001 মিলিমিটার। অর্ধেক অঙ্ক শেষ।
এরপরে এই স্ক্রু গজটি দিয়ে যখন আমরা ব্যাস মাপবো তখন সেই ক্ষেত্রে আমরা রৈখিক স্কেল পার্ট পেয়েছি 2 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের যে সমাপতন সেটা পেয়েছি 45 এবং রৈখিক স্কেল বা স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমরা বলবো ভার্নিয়ার সমাপতনকে ভি, আর স্ক্রু গজের ক্ষেত্রে আমরা সেটাকে বলবো এল। এম সেম থাকবে। এলসি বলতে বোঝা যাচ্ছে লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক, যেটার মান এইখান থেকে আমরা পেলাম। মার্ক করে দিই 0.001 মিলিমিটার। ভাই এগুলোর একক খুব সুন্দর মতো খেয়াল করবা। তাহলে মান বসিয়ে দিই 2 প্লাস এল এর মান কত 45। এখানে কি কোনো ত্রুটি আছে? না, কোনো ত্রুটি নেই, বলা হয়নি কোনো ত্রুটির কথা। 0.001 অ্যান্সার কত 2.2 প্লাস 45 001 045 মিলিমিটার। যদি এখানে ব্যাসার্ধ বলতো, অনেক স্টুডেন্ট কিন্তু এই ব্যাসার্ধ দিলেই 2 নাম্বার কাটা খেত। ওরা এইভাবে বের করতো। প্রশ্নে তো বলছে ব্যাস মাপার ক্ষেত্রে ভাই রৈখিক স্কেল পার্ট, এরপরে বৃত্তাকার স্কেল পার্ট, লিস্ট কাউন্ট, ন্যূনাঙ্ক, তো তুমি এখানে ডি এর মান প্রয়োগ করে তো তুমি ব্যাস পাবা। ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে তথ্যগুলো দেওয়া আছে, তো তোমাকে একটু কষ্ট করে ব্যাসার্ধ সমান ব্যাস ভাগ 2 করে যেটা আসবে সেটা, এটা কত আসে, ব্যাসার্ধ কত আসে 1.0225 মিলিমিটার এটা আসে ব্যাসার্ধ। আচ্ছা দেখো একটা জিনিস শিখো, দেখো এটা একটা গোলক স্পেয়ার। এই গোলকটির আয়তন বের করা যায়। ধরো এর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, এটা এটা ধরো এর কেন্দ্র সেন্টার, এখান থেকে এটা ধরো আর ব্যাসার্ধ। তাহলে এই যে আমরা গোলকটা দেখতে পাচ্ছি, এই গোলকের এটা কিন্তু একটা ধরতে পারো কি ফুটবলের ভিতরে ফাঁপা থাকে না, এটার ভিতরেও ধরো আমরা ধাতু বা কোনো পদার্থ দিয়ে ভরাট করা আছে, পুরো একটা সলিড স্পেয়ার বা ঘন বস্তু আয়তকার। এটাকে বলবো আমরা কি, এটাকে আমরা বলবো সরি ঘন বস্তু না, এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো গোলক। এটাকে আমরা বলবো কি গোলক বা স্ফিয়ার। এই গোলকের যে আয়তন, এই গোলকে কি বের করবো আমরা, আয়তন, ভলিউম বা বলতে পারে আয়তন সমান কি হবে 4/3 পাই আর কিউব। ঠিক আছে ভাই, 4/3 পাই আর কিউব। এবার দেখো এটা একটা সিলিন্ডার, হ্যাঁ এটা একটা কি সিলিন্ডারের এই যে এটা দেখছো না, এটা হলো বলা হয় ভূমির ব্যাসার্ধ দুটোই সমান ক্ষেত্র। আর এটা হলো দৈর্ঘ্য উচ্চতা হাইট। ঠিক আছে, তো এর যে আয়তন ভলিউম, সেই আয়তন কি হবে, সেই আয়তন হবে পাই আর স্কয়ার এইচ। এখন এগুলো কেন শিখাচ্ছি, ধরো তোমাকে একটা বললো যে একটা এটাকে কি বলবো সিলিন্ডার, এই সিলিন্ডারটির দৈর্ঘ্য পরিমাপ করার জন্য বা ব্যাসার্ধ পরিমাপ করার জন্য আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করলাম এবং ব্যাসার্ধ পেয়ে গেলাম বা ব্যাস পেয়ে গেলাম, তো তখন বলবে যে ওই সিলিন্ডারটির আয়তন কত, তো তখন তুমি এই আর সূত্র প্রয়োগ করে
তুমি আর পাবা বা তুমি ডি পাবা, তো সেখান থেকে এই সূত্রগুলো ইউজ করে আয়তন বের করতে হবে। ঠিক আছে, সিলিন্ডার। এখন আমাদের ম্যাথে চলে আসি। তারটির ব্যাস পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্স নাকি স্ক্রু গজ? এটা আমরা সলভ করছি, তাই না? সলভ করছি। এখন স্লাইড ক্যালিপার্স নাকি স্ক্রু গজ কোনটা ইউজ হবে, এটার জন্য আমরা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে ব্যাখ্যা নিয়ে নেব। সংক্ষিপ্ত প্রশ্ন থেকে এটা এই যে স্লাইড ক্যালিপার্স, দেখো এখানে সুন্দর করে লেখা, স্লাইড ক্যালিপার্স ও স্ক্রু গজের মধ্যে কোনটি বেশি সূক্ষ্ম এবং কেন? ধরো তুমি দৈর্ঘ্য মাপছো বা ব্যাস মাপছো বা তুমি একটা কিছু দৈর্ঘ্য পরিমাপ করছো, সেই ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের মধ্যে কোনটি সূক্ষ্ম? স্লাইড ক্যালিপার্স স্ক্রু গজের মধ্যে স্ক্রু গজ বেশি সূক্ষ্ম। স্ক্রু গজ কেন স্ক্রু গজ সূক্ষ্ম? কারণ স্ক্রু গজের যে ন্যূনাঙ্ক, সেই ন্যূনাঙ্কের মান সাধারণত এর আগে বের করলাম 0.001 মিলিমিটার। এটা হলো স্ক্রু গজের ন্যূনাঙ্ক, লিস্ট কাউন্ট। আর ভার্নিয়ার স্কেলের যে ভার্নিয়ার ধ্রুবক সেটা 0.005, এটা মিলিমিটার। এটা দেখো ভার্নিয়ার ধ্রুবক। আমি কি বলছিলাম যে ভার্নিয়ার ধ্রুবক এর আরেকটা সিগনিফিকেন্স ছিল যে সর্বনিম্ন 0.005 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবে। লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক ক্ষেত্রে সেম কথা, স্ক্রু গজ দিয়ে সর্বনিম্ন 0.001 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো। তাহলে এইটা দিয়ে আরও ক্ষুদ্র দৈর্ঘ্য মাপতে পারবো স্ক্রু গজ দিয়ে, কিন্তু ভার্নিয়ার স্কেল দিয়ে এত ক্ষুদ্র দৈর্ঘ্য মাপতে পারবো না। সেই হিসাব করলে আমরা বলতে পারি, দেখো এখানে তাই বলছে যে স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবকের মান এত এত হয়, এত হয়, যেহেতু কম, তারও কম স্লাইড ক্যালিপার্সের সেও স্ক্রু গজ লঘিষ্ঠ মানের মান কম। এই জন্য স্ক্রু গজ দিয়ে অনেক ক্ষুদ্রতর মান নিখুঁতভাবে মাপা যায়, তাই এটি বেশি সূক্ষ্মতর। এই কথাটা লিখে দিলেই ওখানে হবে। তবে যেহেতু 4 মার্কের প্রশ্ন, তোমরা এখানে একটু দেখো, তুলনা করবা। তোমরা ওই অঙ্কটার ক্ষেত্রে কী করবে, তুলনা করবা যে যেহেতু লঘিষ্ঠ আয়তন বা লিস্ট কাউন্ট 0.001 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবকের কনস্ট্যান্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটাই বলো না কেন 0.005 মিলিমিটার, তো আমরা 5 গুণ এই যে ভাগ করলে পেয়ে যাবা 5 গুণ ক্ষুদ্রতর, 5 গুণ ক্ষুদ্রতর দৈর্ঘ্য সূক্ষ্মভাবে বা নিখুঁতভাবে মাপতে পারবো। তাহলে এই ক্ষেত্রে দেখো 1/5 ইন্টু 100%, অ্যান্সার কত হয় 20%। তো আরও সুন্দর করে বলতে পারো যে তুমি দেখো এখানে 0.001 এবং এই 0.005 এটা তুলনা করো, কত হয়? তুলনা করলে 5 গুণ হয়, বা 1/5 ইন্টু 100 মানে 20%। তুমি চিন্তা করো ভার্নিয়ার স্কেলের চেয়েও স্ক্রু গজ দিয়ে 20% বেশি দৈর্ঘ্য পরিমাপ করা যাবে, বা 20% বেশি সূক্ষ্ম হবে, 20% নিখুঁত হবে। এই কথাগুলো সাজে নট নেসারি, আমার এই কথাগুলো তুমি বলবা, তুমি এই কথাগুলো সাজে লিখতে পারলে তোমাকে 4.5 দিয়ে দেবে। এমন না যে 4.5 মার্কগুলো তোমাকে অনেক বড় করে লিখতে হবে। তুমি যেই মৌলিক কথাগুলো আছে, যে ভার্নিয়ার ধ্রুবকের যে কথা, যে অর্থ, যে সিগনিফিক্যান্ট, লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ বর্ণের যে কথা, যেই সিগনিফিক্যান্ট, এগুলো তুমি বুঝিয়ে লিখতে পারলে, একটু তুলনা করে দেখাতে পারলে তোমাকে 4.5 দেওয়া হবে। তাহলে এটা আমরা সলভ করলাম। এটা অ্যান্সার হবে স্ক্রু গজ। ব্যাস পরিমাপের ক্ষেত্রে হ্যাঁ এটাই একই কথা, স্ক্রু গজ। এটা অ্যান্সার। এরপরে দেখো মারুফ একটি স্লাইড ক্যালিপার দিয়ে একটি গোলকের ব্যাস মেপে 4 সেন্টিমিটার পেল। গোলকের ব্যাস মেপে, গোলক চিনি আমরা, এই যে এটা গোলক,
এইটা গোলক, এই যে দিস ইজ স্ফিয়ার বা এটা একটি গোলক। এই গোলকের ব্যাস পেয়েছি, ব্যাস, সাবধান, এটা কিন্তু ব্যাসার্ধ না। যন্ত্রটি ভার্নিয়ার দ্রবকের মানও দেওয়া আছে এবং কোনো যান্ত্রিক ত্রুটি নেই, মাশাআল্লাহ। কিন্তু পরবর্তীতে দেখা গেল সে ভার্নিয়ার সমাপতন পড়ার সময় ভুল করেছে, যার ফলে তার পরিমাপকৃত ব্যাসে 5% আপেক্ষিক ত্রুটি হয়েছে। এই যে 5% ত্রুটি, 5% ত্রুটি, এটা কিন্তু আপেক্ষিক ত্রুটি। এটা এই কথাটা না বললেও আমরা বুঝতে পারতাম 5% তার মানে আপেক্ষিক ত্রুটি। প্রথম প্রশ্ন, গোলকটির আয়তন নির্ণয় করো মারুফের প্রাপ্ত পাঠ অনুযায়ী। আচ্ছা দেখি, গোলকটির আয়তন নির্ণয় করো। তাহলে জাস্ট আমরা লিখব কি, ভলিউম বা আয়তন সমান 4/3 পাই আর কিউব। ফোর বাই থ্রি পাই আর কিউব, যেখানে আর এর মান কত? আর এর মান 4/2 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার। তাহলে মান বসিয়ে দাও, 4/3 পাই এর মান বসানোর দরকার নেই, এটা ক্যালকুলেটারে আছে, 2 কিউব সমান সেন্টিমিটার কিউব। 4/3 30.5104 সেন্টিমিটার কিউব। আয়তন একক সেন্টিমিটার কিউব। এরপরে ব্যাস পরিমাপের 5% ত্রুটি হয়েছে, তাহলে আয়তন পরিমাপে কত পার্সেন্ট ত্রুটি হবে? মানে ব্যাসেরা যখন ব্যাস মাপে তখন তার ত্রুটি ছিল কত পার্সেন্ট? 5%। এই 5% ত্রুটি ছিল ব্যাস পরিমাপের ক্ষেত্রে। আমাকে জিজ্ঞেস করছে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পরম ত্রুটি সমান, পরম ত্রুটি সমান কি হবে? পরম ত্রুটি সমান তার ব্যাস ছিল কত বলো তো ভাই? 4 গুণিত 4 কত পার্সেন্ট? 5%। 5% মানে 5/100, এত কি সেন্টিমিটার। তাহলে এটা মান কত হয়? 0.2 সেন্টিমিটার। এখন এটা পরম ত্রুটি, তার মানে এই মানটা বেশি হতে পারে, এই মানটা কম হতে পারে। কার বেশি কার কম হতে পারে? ওই যে 4 সেন্টিমিটার তার। তাহলে সর্বোচ্চ ব্যাস 4 প্লাস 0.2 এত সেন্টিমিটার সমান 4.2 সেন্টিমিটার। সর্বনিম্ন ব্যাস 4 বিয়োগ 0.2 3.8 সেন্টিমিটার। দেখো আরো এরপর কি সর্বোচ্চ ক্ষেত্রফল না সর্বোচ্চ আয়তন কত হবে? একই রকম 4/3 পাই আর কিউব। এই যে এখানে আর কিউব মানে আমরা একবার d/2 করবো, মানে 4.2/2। দেখো সর্বোচ্চ ব্যাস কত? 4.2। সর্বোচ্চ ব্যাস কত? 4.2। ব্যাসকে 2 দিয়ে ভাগ করেছি, সর্বোচ্চ ব্যাসার্ধ পেয়েছি, সর্বোচ্চ ব্যাসার্ধকে আমরা কিউব করে দেব। মান কত? এরপরে
সর্বনিম্ন আয়তন। কেন আয়তন বের করছে? কারণ আমাদের দেখো আয়তন পরিমাপের ক্ষেত্রফল ত্রুটি বের করতে বলছে। একই রকম 4/3 পাই সর্বনিম্ন কত 3.8/2। চটপট বের করে ফেলি 4/3 এটার মান 28.731 সেন্টিমিটার কিউব। এটার মান পাই 38.7924 সেন্টিমিটার কিউব। এখন দেখো আমরা দৈর্ঘ্য বা ব্যাস মাপার ক্ষেত্রে পরম ত্রুটি বের করলাম আপেক্ষিক ত্রুটি থেকে। এরপরে এই পরম ত্রুটি দিয়ে আমরা সর্বোচ্চ ব্যাস সর্বনিম্ন ব্যাস মেপে বের করলাম। সর্বোচ্চ ব্যাস সর্বনিম্ন ব্যাস এবং সর্বোচ্চ ব্যাস এই দৈর্ঘ্য থেকে আমরা সর্বোচ্চ আয়তন এবং সর্বনিম্ন আয়তন পেলাম। এখন বলো এটা কি আপেক্ষিক ত্রুটি না পরম ত্রুটি না প্রকৃত মান নাকি পরিমাপকৃত মান? কোনটা? এরা কিন্তু পরিমাপকৃত মান। এর প্রকৃত মান কি হবে তাহলে? প্রকৃত মান হবে এই যে আমরা প্রকৃত দৈর্ঘ্য জানি না, জানি এই যে প্রকৃত দৈর্ঘ্য কত 4 সেন্টিমিটার ব্যাস। প্রকৃত আয়তন সমান 4/3 পাই আর কিউব। আর কিউবের মান কত 4/2 এবং কিউব কত হয় দেখি 4/3 পাই আর কিউব is it 5104। এরকম মান কি আগে আসছে? না আসেনি। ঠিক আছে, তাহলে 33.5104 এটা হচ্ছে আমার পরম আয়তন, সরি প্রকৃত আয়তন। এখন এখান থেকে দেখো আমরা পরম ত্রুটি বের করতে পারি। কোনো কিছুর পরম ত্রুটি মানে মডুলাস প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান দিয়ে মডুলাস ক্লোজ। এখন দেখো তো পরম ত্রুটি এটা এরকম হবে, ঠিক আছে। এখন আমরা কিন্তু পরম ত্রুটি দুইটা পাবো। পরম ত্রুটি কয়টা পাবো? দুইটা, কারণ আমাদের পরিমাপকৃত মান কয়টা? দুইটা। দেখি পরিমাপ কত, পরিমাপকৃত মান কিন্তু দুইটা। একটা হচ্ছে দেখো এই যে 38.7924 এবং 28.731, সেই দুইটাই কিন্তু পরিমাপকৃত মান। তাহলে পরম ত্রুটি বের করে ফেলবো আমরা। তাহলে পরম ত্রুটি আমরা বের করে ফেলি। দেখো তাহলে আমরা দেখি সর্বোচ্চ আয়তনের ক্ষেত্রে পরম ত্রুটি। সর্বোচ্চ আয়তনের ক্ষেত্রে পরম ত্রুটি
কত হবে প্রকৃত মান কত, মডুলাস ব্যবহার করতে হবে অবশ্যই। প্রকৃত মান 33.5104। সর্বোচ্চ আয়তন কত পেয়েছিলাম এর আগে স্লাইডে আছে 38.7924 সেন্টিমিটার কিউব। এটার মান কত, এটার মান তো এখানে, এটার মান কত 3. দেখো এটা অ্যান্সার হয় -5.284, কিন্তু যেহেতু মডুলাস আছে আমরা কী দেবো একবারই 5.282 সেন্টিমিটার কিউব দেবো, ধনাত্মক মান অলওয়েজ। হ্যাঁ, এরপরে আমরা সর্বনিম্ন আয়তনের ক্ষেত্রে সর্বনিম্ন আয়তনের ক্ষেত্রে পরম ত্রুটি এটা কেমন হবে? সর্বনিম্ন আয়তন কত ছিল? এটা 33.5104, তাই না? 5104 এমন তো ছিল 33.5104 বিয়োগ সর্বনিম্ন আয়তন কত ছিল 28, তাই না? 28.731 সেন্টিমিটার কিউব। এটার মান কত? 33.5104 28.731 এর মান 4.7794 সেন্টিমিটার। উভয়টাই পরম ত্রুটি, আমাদের একটা পরম ত্রুটি নিয়ে আপেক্ষিক ত্রুটি বের করলে হবে, এবং আমরা বৃহত্তম পরম ত্রুটি নেব। আমরা কোনটি নেব ভাইয়া? আমরা বৃহত্তম পরম ত্রুটি নিয়েই আপেক্ষিক ত্রুটি বের করব। তাহলে আমাদের লাস্ট, আমরা শেষে চলে আসছি। দেখো একটু বড় করে লিখে দিই। আমরা সর্বোচ্চ পরম ত্রুটি নিয়ে আপেক্ষিক ত্রুটি বের করি। আপেক্ষিক ত্রুটি বের করব, এটা লিখে দিবা প্রশ্নে উত্তরে বের করি। হ্যাঁ, তাহলে এই যে আমরা জানি আপেক্ষিক ত্রুটি সমান আপেক্ষিক ত্রুটি, তোমরা পুরো ভালোভাবে লিখো আপেক্ষিক এবং ত্রুটি দুইটা। পরম ত্রুটি, আচ্ছা এটা পরম ত্রুটি, আমরা তো এখানে মডুলাস মান নিয়ে কাজ করছি, তাই না? তো এখানে মডুলাস দেওয়ার দরকার নেই, বা দিতেও পারো, বাই প্রকৃত মান। এখানে কত পরম ত্রুটি কত পেলাম? একটা পেয়েছিলাম 4.7794, আর একটা পেয়েছিলাম 5.282 দেখো 5.282 ডিভাইডেড প্রকৃত মান কত ছিল 33.5104। এই যে পার্সেন্টেজ এখানে আনলাম 1 × 100, দেখো কত আসে 5.282 বাই 3.5104 × 100 15.7622। এখানে কোনো একক হবে না, এত পার্সেন্ট। শতকরা আপেক্ষিক ত্রুটি 5.7622 অথবা আপেক্ষিক ত্রুটি
15.7622%। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি সমান ধরো 5%। হ্যাঁ, যদি বলি ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কত, ক্ষেত্রফল সাধারণত যদি ধরো বৃত্তের যদি ব্যাস হয়, ব্যাসার্ধ হয়, তো সেটা ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, বর্গ হলে কি দৈর্ঘ্য স্কোয়ার, তাই না? তো পাওয়ার কত আছে, পাওয়ার 2 আছে না? চলো কি দৈর্ঘ্যের পাওয়ার কি আছে 2। তো এই ক্ষেত্রে যে ত্রুটিটা পাবো আপেক্ষিক ত্রুটি 5%, তো ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি হবে, ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি সমান হবে এই যে পাওয়ার 2 ইন্টু 5%, এর কাছাকাছি, এক্স্যাক্টলি 10 আসবে না, বা 10-এর কাছাকাছি, বা 10-এর একটু বেশি হবে, 10%। আয়তন আয়তনের ক্ষেত্রে কি হয়, আয়তনের ক্ষেত্রে সাধারণত আমরা কিউব করি, তাই না? এরকম ঘনকের ক্ষেত্রে কিউব করি, অথবা পাই আর স্কোয়ার এইচ করি। তো এই ক্ষেত্রে যে দেখো আর স্কোয়ার এবং এইচ, এখানে 1 এখানে 2, মোট কত পাওয়ার, মোট 3 বা অর্ডার 3, পাওয়ার 3 বা অর্ডার 3, তাই না? এক্ষেত্রে 3। তো এই ক্ষেত্রে যে আপেক্ষিক ত্রুটিটা তুমি পাবা, আপেক্ষিক ত্রুটি, সেটাও কিন্তু এই গুণফল 3 ইন্টু দৈর্ঘ্য পরিমাপ কত ছিল 5%, অ্যান্সারটা হবে 15-এর কাছাকাছি। এর আগে কিন্তু আমরা বের করলাম, দেখো 15%, এই যে 15.7622%, দৈর্ঘ্য পরিমাপ ত্রুটি ছিল 5%, আয়তন কত হয়েছে 3 গুণ হয়ে গেছে, 15% কাছাকাছি। এটা এমসিকিউ শর্টকাট ইউজ করিও এরকমভাবে। তাহলে এতটুকুই।